শহরের রাজপথ থেকে গ্রামের গলি আজ সবই প্রায় ফাঁকা। ছুটির মেজাজে আছে আজ রাজ্য। আজ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, নতুন ফসল তোলার উৎসব। মকর সংক্রান্তিতে ঘরে ঘরে পিঠে পুলি পায়েস তৈরি করে নতুন মাসকে স্বাগত জানানো হয়। বাড়ির উঠোনে আলপনা আঁকা হয়, দিনের বেলা ঘুড়ি ওড়ানো হয় আর সন্ধ্যার পর আকাশ প্রদীপ। এদিনে দক্ষিণায়ন শেষে সূর্যের উত্তরায়ণ পালিত হয়। এই সংক্রান্তিকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেকগুলো গাথা প্রচলিত রয়েছে। মকর সংক্রান্তির দিনে ভীষ্ম পিতামহ তার জীবন উৎসর্গ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। আবার শোনা যায় সূর্য এদিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়ি 1 মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন। তাছাড়াও শোনা যায় এই বিশেষ দিনে দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ শেষ হয়েছিল। অসুরদের বধ করে তাদের কাটা মুন্ডু পুঁতে দেওয়া হয়েছিল মন্দিরা পর্বতে। সেজন্যই অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় এদিন, এটাই বিশ্বাস করেন সকলে। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর স্নানের বিশেষ একটি তাৎপর্য রয়েছে। এই দিন মানুষ গঙ্গা স্নান করে এবং স্নানের সময় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে। বিশ্বাস করা হয় এটা যে মানুষ বিশ্বাস করেন যে এই স্নান করলে অতীতের সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তবে এই মকর সংক্রান্তি দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে বিভিন্ন রূপে পালিত হয়। দক্ষিণে পোঙ্গাল, আসামে ভোগালী বিহু, বিহারে দেহিচূড়া, পাঞ্জাব হরিয়ানায় মাঘী এবং গুজরাটে উত্তরায়ণ নামে পালিত হয় এই পার্বণ। ত্রিপুরাতে জনজাতি অংশে এই সংক্রান্তি হাংরাই নামে উদযাপিত হয়। ভারতের অধিকাংশ অঞ্চলে এই সংক্রান্তি উৎসব 2 থেকে 4 দিন স্থায়ী হয়। কিন্তু কেন পালন করা হয় সংক্রান্তি? আজকের সমাজে, বিশেষ করে শহুরের সমাজে সংক্রান্তি কতটা প্রাসঙ্গিক? প্রাচীনকালে মকর সংক্রান্তির প্রচলিত নিয়ম নীতিগুলো কি ছিল? বর্তমানে কতটা পালিত হয় সেই সব রীতি? কালের বিবর্তনে আমাদের নিজ সংস্কৃতির এই পার্বণগুলো কতটা গুরুত্ব পাচ্ছে আজ? চলুন একটু গভীরে গিয়ে ভেবে দেখা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পৌষ সংক্রান্তির তাৎপর্য নিয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ডক্টর আশিস কুমার বৈদ্য এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল দাস। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। নিখিল বাবু, প্রথমে আপনার কাছে আসি। পৌষ সংক্রান্তি তো ফসল তোলার উৎসব, তাহলে মকর সংক্রান্তি কেন বলা হয়? এই সংক্রান্তি কেন পালন করা হয়? পাশাপাশি এর পেছনে ধর্মীয় বিশ্বাস কি আছে? এখানে দুটো দিক আছে। প্রথমে একটা হলো গ্রামীণ সংস্কৃতি, যেটা সঙ্গে আপনি যেটা বললেন ধান কাটার সম্পর্ক রয়ে গেছে। আরেকটা হলো পৌরাণিক ব্যাখ্যা। আচ্ছা, দুইটার মধ্যে আলাদা। আমি প্রথম অংশটা বলি, যেটা হলো মানে গ্রামীণ সংস্কৃতিতে। আচ্ছা, গ্রামীণ সংস্কৃতিতে ধান কাটা যে মূল উৎসবটা, এটা কিন্তু ধান কাটা শুরু হয় অগ্রহায়ণ দিয়ে, মার্গশীর্ষ মাস। মাসটার অগ্রহায়ণের যে নামটা ছিল মার্গশীর্ষ মাস। আচ্ছা, ওইখানে থেকে প্রথম মানে ধান কাটার শুরুটা হয়। আর ধান কাটাটা শেষ হয়ে গোলায় যখন গিয়ে পৌঁছে ধানটা, তখন মানুষের কাছে তার পরিশ্রমের পর একটা আনন্দের লহর বয়ে যায় একদম সমাজের মধ্যে, গ্রামীণ সমাজে। এই যে আনন্দের লহর বয়ে যায়, এই লহর থেকে অনেক সময় যেমন এখন নাম কিন্তু শুধু আমরা যেমন উত্তরায়ণ সংক্রান্তি বলি বা মকর সংক্রান্তি, যে নামেই বলি না কেন, অনেক আবার লহরি পর্যন্ত নাম পর্যন্ত আছে। একদম লহরি, এই যে আনন্দের লহর বয়ে যায় সেখান থেকে লহরি। হ্যাঁ, এই জন্য এটা লহরি শব্দটা আছে। আচ্ছা, তাহলে এই যে মানুষের মধ্যে আনন্দ, এইটার বহিঃপ্রকাশ বিভিন্ন ভাবে ঘটে বিভিন্ন জায়গায়। এবং এইটা কিন্তু আমাদের যে পৌরাণিক যে ব্যাখ্যা, তারও অনেক প্রাচীনকালে। আচ্ছা, কারণ আমরা যদি দেখি প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমরা দেখব যখন ধান চাষের শুরুটা হয়, তখন থেকে মানে আমাদের যে
মানে আমাদের যে যুগের যে পরিবর্তনগুলি আসছে, আমি মানে ওই সত্যতেতা যুগের কথা বলছি না। আচ্ছা। যে আমাদের নবস্বীয় যুগ, হ্যাঁ, বা এই ধরনের তাম্র ব্রোঞ্জ যুগ, এই যে যুগগুলিতে তখন প্রথম যখন ধান চাষ হয়, তারপরে তো সভ্যতার বিকাশ, কৃষির সঙ্গে সভ্যতার বিকাশ শুরু হয়। তো এই কৃষির সঙ্গে যে সভ্যতার বিকাশ শুরু হচ্ছে, এই বিকাশে দেখা গেল ধান চাষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং দেখা গেছে এই যেখানে যেখানে ধান চাষ হয়, দেখবেন মূলত এই উৎসবটা এখানেই বেশি। এবং অদ্ভুত ভাবে মানে ফসল তোলার উৎসবই তাহলে এইটাই, এবং বিশেষ করে ধানের সঙ্গে এটা সম্পর্ক বেশি। এবং দেখা যায় এটা কিন্তু মানে থাইল্যান্ড, কম্বোডিয়া এইসব অঞ্চলে পর্যন্ত আছে। নামগুলিও অনেকটা আমাদের মতোই নামগুলি, এবং দক্ষিণ ভারতে আছে। এইটা হলো একটা দিক। আরেকটা হলো যেটা দাদা আরো ভালো পারবেন, পৌরাণিক দিকে যেটা আসছে আমাদের ওই দিন। আদতে এটা হলো বিজ্ঞানের দিক দিয়ে এটা কিন্তু ঠিক হয় না, এটা একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, কিন্তু এখানে একটু মানে পিতামহ ভীষ্ম, হ্যাঁ, পিতামহ ভীষ্ম উত্তরায়ণের সংক্রান্তি এবং দক্ষিণায়নের শুরু, উত্তরায়ণের সংক্রান্তি শেষ, দক্ষিণায়নের শুরু, এই দিনটাকে বেছে নিয়েছিলেন। কারণ এই দিনটাতেই মানে পৌরাণিক ভাবে বলা হয়, বিভিন্ন পুরাণে দেখা যায় যে দেবতারা মর্তে আগমন করেন, এবং মর্তে আগমন করে তারা ওই দিন ভক্তদের যে মানে তারা যে অঞ্জলি প্রদান করেন বা যাই তারা দেবতার উদ্দেশ্যে অর্পণ করেন সেটা গ্রহণ করেন। আচ্ছা। এবং ওই দিন পিতৃলোক এবং মর্তলোকের মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়। এই জন্য তর্পণের বিষয়টা আসে। তাহলে এটি হলো শাস্ত্রীয় ব্যাখ্যা। সেই দিনটাকে তার জন্য সেই দিনটাকে বেছে নিয়েছিলেন পিতামহ ভীষ্ম। ওকে, আশিস বাবু, এখানে আপনি আছেন, আপনি এই জিনিসটা বলছিলেন, নিখিল বাবু বলছিলেন যে আপনি ভালো ব্যাখ্যা করতে পারেন, কোনো কিছু অ্যাড করবেন এটার সঙ্গে, আপনি যোগ করবেন কিছু। পাশাপাশি আপনার কাছে যেটা জানতে চাইবো যে মকর সংক্রান্তি আমাদের জীবনে কিভাবে গুরুত্বপূর্ণ, এবং আজকের পৃথিবীতে এই পার্বণের কতটা সামাজিক গুরুত্ব রয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ, প্রশ্নটা খুবই সুন্দর। সামাজিক প্রাসঙ্গিকতা, সামাজিক দৃষ্টিকোণে যে প্রাসঙ্গিকতা এই মকর সংক্রান্তি কিংবা পৌষ সংক্রান্তির সঙ্গে, আসলে দাদা বলছিলেন শুরুতে তিনি এটা বলেছেন, আমিও বলি যে আমাদের বিশেষ করে ভারতীয় যে সভ্যতা, সংস্কৃতি, যে ঐতিহ্য, এটা এমন একটি সভ্যতা, এমন একটি ঐতিহ্য, পরম্পরাগতভাবে আমরা সুপ্রাচীন যে নীতি আদর্শ কিংবা আমরা বলবো সামাজিক স্থিতি, ব্যক্তি মানুষের উন্নততর যে চিন্তা ভাবনা, তার মধ্যে একটা সাযুজ্যপূর্ণ একটা প্রবাহ, যেটা আমরা পাশ্চাত্যে এটা পাচ্ছি না। এই জন্য স্বামী বিবেকানন্দ এটা যেটা বলেছিলেন যে প্রাচ্যকে না জানলে বিশ্বকেই জানা হয় না। তিনি শিকাগো ভাষণে তিনি প্রমাণ করতে পেরেছিলেন যে পাশ্চাত্যকে সম্মান দিয়েও তিনি প্রমাণ করতে পেরেছিলেন যে প্রাচ্যের যে দীপ্যমান যে আলোকিত যে উদ্ভাসনা, সেটি সারা পৃথিবীকে পথ দেখাতে পারে। মূল কথা হচ্ছে আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে চলে আসলে এইটাই বলতে হয় যে আমাদের যে সেই যে ভারতীয় ঐতিহ্য বা সংস্কৃতি, এটা আমাদের সেই সংস্কৃতি বা ঐতিহ্য দুইটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু বিকশিত হয়েছে, পল্লবিত হয়েছে। একটি হচ্ছে আধ্যাত্মিক বিষয়, আধ্যাত্ম বিষয়, ধর্মীয় বিষয়। যে কোনো আলোচনাতেই ভারতের যে কোনো ঐতিহ্যগত বিষয় নিয়ে আপনি আলোচনা করেন, সে এমনকি বিজ্ঞান চেতনা নিয়েও যদি আলোচনা করেন, ধর্ম চলে আসবে। কারণ আমাদের ধর্মের মধ্যে বিজ্ঞান চেতনার বীজ উপ্ত অবস্থায় ছিল এবং তাকে বিকশিত আমাদের অনেক কিছু আমরা দেখি পাশ্চাত্যে আবিষ্কার হয়েছে, তার মূল ধারাটা কিন্তু ভারত আমরা পাচ্ছি। ফর এক্সাম্পল, মহাভারতে পাচ্ছেন পুষ্পরথ, রামায়ণে পাচ্ছেন পুষ্পরথ, পরবর্তীকালে রাইট ভাতৃদ্বয় প্লেন আবিষ্কার করলেন অনেক পরে। সে যাই হোক, এগুলো এক একটা ছোটখাটো দৃষ্টান্ত। এখন এটা হচ্ছে কি, একটা ধর্মীয় অনুষঙ্গ যেমন থাকে, একটা সামাজিক অনুষঙ্গ থাকে, আর সামাজিক অনুষঙ্গের সঙ্গে রাষ্ট্রীয় অনুষঙ্গ যুক্ত হয়ে যায়। এখন
এই ধর্মীয় অনুষঙ্গ এবং আমাদের সামাজিক যে মেলবন্ধন, অনুষঙ্গের যে মেলবন্ধন, সেটাতেই পূর্ণতা। অর্থাৎ আমাদের চিন্তা এবং চেতনার মধ্যে যে শুভ ভাবনা, যেটা শুভ শক্তির কথা দিয়ে শুরু হয়েছিল আজকের আলোচনা, সেই শুভ চিন্তাটা একেবারে বস্তুতান্ত্রিক চিন্তার মধ্যে পাওয়া যায় না, ভোগবাদী চিন্তার মধ্যে তো আসেই না। ভারতীয় সভ্যতাই তৈরি হয়েছে কৃষিকেন্দ্রিক একটা ভাবনা নিয়ে, উৎপাদনশীল ফসলি উৎসব। সেই প্রাক মানে আমরা বৈদিক যুগ থেকেই, মহেঞ্জোদড়ো হরপ্পার সময় থেকেই ভারত কিন্তু কৃষিকেন্দ্রিক ভাবনায়, আজও আমাদের ভারতবর্ষ কৃষিকেন্দ্রিক ভাবনার দ্বারে পরিচালিত। আমাদের যে কোনো উৎসব, যে কোনো আনন্দ, যে কোনো মেলা, যে কোনো আমাদের চিন্তা ও চেতনা কৃষিকে বাদ দিয়ে নয়। আমাদের যে দেবাদিদেব মহাদেব, তিনি কৃষক দেবতা, কৃষির দেবতা, তাকে কৃষক বলা হয়েছে শাস্ত্রে। সেই যাই হোক, তো এখন এই বিষয়গুলো, অর্থাৎ পৌষ সংক্রান্তি নিয়েই তো আজকের আলোচনা মূলত। পৌষ সংক্রান্তির আগের একটি পর্ব দাদা ধরেছেন, সেটি হচ্ছে অগ্রহায়ণে, যেটাকে মাঘ শিষ্য বলা হচ্ছে, বা হৈমন্তিক যে ধান গোলায় উঠলো, সেই ধান দিয়ে আমরা নবান্ন উৎসব করলাম। নবান্ন উৎসব থেকে শুরু হলো আর ধরনের ভিন্ন মাত্রার উৎসব, 12 মাসে 13 পার্বণ, এখন বইমেলাকে ধরলে 14 পার্বণ। সে যাই হোক, তাহলে এই 12 মাসে 13 পার্বণের দেশ এই ভারতবর্ষ। এত পার্বণের দেশ পৃথিবীর কোনো দেশে নেই, কোথাও নেই, কোথাও নেই, একমাত্র ভারতবর্ষে। বিশেষ করে বাংলা, যেখানে ঋতু রয়েছে, 6টি ঋতু রয়েছে। 6টি ঋতু আর কোনো মানে ভারতের অন্য অংশে, দক্ষিণাংশেও নেই, উত্তর ভারতেও নেই, পৃথিবীর কোথাও তো নেই। সুতরাং এইখানে সামাজিক স্তরে যে আমাদের সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে পৌষ সংক্রান্তি একটি, চৈত্র সংক্রান্তি একটি, শারদ উৎসব বলি, যাই বলি। সুতরাং এই ক্ষেত্রে মানুষে মানুষে মেলবন্ধনের যে একটা ভাবনা, সেই মানুষে মানুষে মেলবন্ধন, পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা, পারস্পরিক লেনদেন, অর্থাৎ বসুধৈব সকুটুম্বম কিংবা সৌভ্রাতৃত্ব বা মৈত্রীবোধের যে চর্চা এবং চর্যা, সেটা কিন্তু আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করেই পল্লবিত হয়েছে, বিকশিত হয়েছে। তার মধ্যে পৌষ সংক্রান্তি এমন একটি উৎসব যেখানে ধর্মও রয়েছে, কর্মও রয়েছে, সংস্কৃতি বা বিশেষ করে লোক সংস্কৃতির বিষয়টা খুব বেশি করে রয়েছে। যেমন নেক্সট ফর এক্সাম্পল, আজকে এই পৌষ সংক্রান্তির দিন যে খাদ্যটা তৈরি হচ্ছে, পিঠে পুলি পায়েস, এই যে চিড়ে মুড়ি উৎসব হচ্ছে। কালকে একটা উৎসবে আমি যোগদান করবো অতিথি হিসেবে। তো চিড়ে মুড়ি উৎসব হচ্ছে, পিঠে পুলির উৎসব হচ্ছে নানা জায়গায়, তা আপনারা করছেন সংস্কৃতি হাটে পিঠে পুলির উৎসব। সুতরাং এটা হচ্ছে লোকখাদ্য বলা হচ্ছে। সংস্কৃতি, লোক সংস্কৃতির যে পরিভাষা, তাতে বলা হচ্ছে এটা লোকখাদ্য। তার মধ্যে লোকবাদ্য, আজকে হরিনাম সংকীর্তনের দল। আমরা যখন মকর সংক্রান্তির কথা যখন বলি, তখন মকর সংক্রান্তির সঙ্গে অনেকগুলো প্রচলিত নিয়মের কথা উঠে আসে। এখন সেই যে নিয়মগুলো, সেগুলো আমরা অনেকে হয়তো আজকাল বইয়ে পড়ছি, বা যারা গুরুজনরা রয়েছেন বা আপনাদের মতো ব্যক্তিত্বরা যারা রয়েছেন, বিদ্বজনরা রয়েছেন, আপনাদের কাছ থেকে শুনছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই সব রীতিগুলো কতটা পালিত হচ্ছে আজ, এবং ঘুরে ফিরে আবার আসবো যে শহুরে জীবনে সেগুলো কতটা পালিত হচ্ছে এবং সেগুলোর গুরুত্ব কতটা রয়েছে। নিখিলবাবু, এই যে রীতিগুলো আমরা যদি আমাদের এই সমাজে, বাঙালি সমাজে আমরা যদি দেখি যে মকর সংক্রান্তির কি কি রীতি ছিল, কি কি রীতি আছে, আমরা সকাল থেকে রাত অবধি, ফসল তোলার উৎসব তো বটেই, এটা আমরা কি কি করতাম একটা পরিবারে, সেদিন কি কি করা হতো আজকে থেকে কয়েক যুগ আগে, এবং বর্তমানে কি করা হচ্ছে, আমরা সেই জায়গাটা একটু যদি আলোকপাত করেন আপনারা। খুব সুন্দর প্রশ্ন। আসলে এখন কিন্তু হারিয়ে যাচ্ছে। এখন এই মানে হারানো যে সংস্কৃতি, তার থেকে কতটুকু আমরা ধরে রাখতে পারি তার প্রচেষ্টা চলছে। এই অবস্থায়, যেমন ধরুন আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলি, শৈশবের অভিজ্ঞতা বা কৈশোরের অভিজ্ঞতা। যেহেতু আমি এরকম গ্রামীণ সংস্কৃতির পরিমণ্ডলে আমার জন্ম এবং আমার বেড়ে ওঠা, আমি দেখতাম আমাদের বাড়িতে যখন পৌষ মাসের মাঝামাঝি আসতো, তখন বিন আসতো। আচ্ছা, না না না, এই বিন না, এই বিন কিন্তু সাপুরে বিন না, তারা অনেকটা আমাদের সম্প্রদায় মিস্ত্রির কাজ করতো। তারা মৃদঙ্গরে ঠিক করতো,
আচ্ছা আমাদের বাড়িতে দুটো মৃদঙ্গ ছিল। আচ্ছা আচ্ছা এগুলিকে ছানি দেওয়া, কিরণ দেওয়া, হ্যাঁ, এইগুলিকে এই কাজটা করতো। হারমোনিয়ামটাতে কাগজ কাগজ লাগানো, আঠা টাটা দিয়ে কাগজ লাগিয়ে হারমোনিয়াম ছোট, মানে ছোট করে বলতে গেলে মেইনটেনেন্সের কাজগুলো করতো। হারমোনিয়াম কিন্তু ছোট থাকে, বড় থাকে না, হ্যাঁ, এইটাকে ঠিক করতো। একটা ঢোলক ছিল যেটাকে এমনিতে ওই বাড়ি বাড়ি যে মানে গান হরিকীর্তনের ঢোল আছে একটা ছোটখাটো ঢোল, এই ঢোলটারও আবার নতুন করে শ্বাস টাস করে দিত। এসে আবার যেমন বাবা বা অন্যান্যরা এসে বাজিয়ে দেখতো এটা ঠিক মতো টিউনিংটা হচ্ছে কিনা, হারমোনিয়ামটা রিড গুলি ঠিক আছে কিনা, এইটার একটা প্রস্তুতি চলতো। একদিক দিলে পুরুষদের ক্ষেত্রে এটা, আর মহিলাদের ক্ষেত্রে ছিল মানে ঢেকিতে চালের গুঁড়া করা। এই যে সিয়াজিটার বলি আমরা এটাতে, এখন তো ঢেকি নেই, এবার একটা উদাহরণ শুধু দেই। গতবার পর্যন্ত আমার ঘরের গার্লস যেটা বলি আমরা, গার্লস শিকার, এইটা অন্তত কয়েক বাড়িতে ঘুরছে গত বছর পর্যন্ত, কিন্তু দুর্ভাগ্যের হলো এবার কেউ নিয়ে যায়নি। আচ্ছা, মানে প্রয়োজন হয়নি সবাই, কারণ বাচ্চারা এখন অ্যাভেলেবল হয়ে গেছে, এই গুঁড়াটা, চালের গুঁড়াটা এখন অ্যাভেলেবল হয়ে গেছে, সবাই পাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে আলপনা এখন আলপনা গ্রামে গিয়ে ঠেকেছে। হ্যাঁ, এখন এই যে বাসক গ্রামের আলপনা গ্রাম, বা বলুন আমাদের এখানকার একটা গ্রাম আছে এটা রামনগরের লঙ্কামোড়া, এখানে গিয়ে ঠেকেছে। কিন্তু আগে প্রতিটা বাড়িতে হতো, কিন্তু বাড়িতে আলপনা এখনো গ্রামীণ কিছু পরিবারে আলপনা দেওয়া হলেও বা শহরেও যদি দেওয়া হয়, সেই আলপনাটাও এখন রঙের আলপনা হয়। কিন্তু যতটুকু শোনা যায় যে মকর সংক্রান্তির আলপনাটা চালের গুঁড়ো দিয়ে দেওয়া হতো, চালের গুঁড়ো আলপনা, এবং সারা উঠান জুড়ে এই আলপনা দেওয়া হতো, ঘরের ভিতরে এবং ঘরের যে আমাদের ধার বলতাম যেগুলি, এই ধারের মধ্যে এই আলপনাগুলি থাকতো। পৈঠা বলি, হ্যাঁ পৈঠা। এখন উঠোনে নেই তো আলপনার কোথা থেকে থাকবে? একটা হচ্ছে আলপনা, তাহলে আপনি বললেন আলপনা, তাহলে রীতির মধ্যে আমাদের এই পিঠে পুলি তো অবশ্যই রয়েছে, সংক্রান্তির সঙ্গে পিঠে পুলি রয়েছে, আলপনা রয়েছে। এরপর আর কি কি রীতি ছিল আমাদের? এরপরে যেটা ছিল আগের দিন, বিশেষ করে ছেলে ছোকরারা তারা নাড়া কাটতো। নাড়া পোড়ানোর ব্যাপারটা বুঝেন তো? একদম, নাড়া পোড়ানো। এই দিন ধানের যে আমরা গাছগুলি থেকে যায় ধান কাটার পরে অবশিষ্ট যেটা থেকে যায়, এইটাকে আনতো, এইটা দিয়ে বুড়ির ঘর তৈরি করতো। বুড়ির ঘর তৈরি করে, এখন তো এটাতে অনেকে দেখা যায় এখানে পিকনিক টিকনিক করে, আগে আমরা পিকনিক বুঝতাম না, কিন্তু আমরা খিচুড়ি খেতাম। আচ্ছা, খিচুড়ি আর বোরহুজুর মানে বেগুন ভাজি, বেশি কিচ্ছু না, এইটাই ছিল ব্যাপার। এবং সারা রাত্র চলে সজাগ, এরপরে ভোর রাত্রে আগুন জ্বালিয়ে প্রথম ঘরটা পোড়ানো। এবং ওই দিন ছিল সংক্রান্তির আগের দিন ভোরবেলা, সংক্রান্তির দিন ভোরবেলা, হ্যাঁ, একবারে 4টার দিকে একটা অদ্ভুত নিয়ম ছিল। এটা হলো কি, ওই দিন মানে ছড়া কেটে কেটে মানুষের গালি দেওয়া। আচ্ছা, এবং অদ্ভুত ব্যাপার যে মানে ওই দিন ছিল ছাড়পত্র ছিল আমাদের। আচ্ছা, যা খুশি গালি দেয়, কিন্তু অন্য সময় না, ওই দিন। আচ্ছা, এমন সব গালি দিতাম আমরা আমাদের বয়স্কদের, পরে বলতে, বাবা রে তুই কি এসব কি বললি, গালি দিলি কেন, হ্যাঁ এরকম গালি দিবি আমাকে, এরকম কথা ছিল। ওকে, আর তাহলে আসিব আর কি কি মানে নিয়ম ছিল, মানে আগের দিনে প্রচলিত ছিল? ধরুন যেটা এই যে মানে ধরুন আলপনা আকার, এটা এখন প্রচলিত আছে। ওই বুড়ির ঘর পোড়ানোর ব্যাপারটা, এটা মেরার ঘর বলে, মানে কুমিল্লার দিকে লোকরা, সাউথ ত্রিপুরায় বিভিন্ন জায়গাতে বুড়ির ঘর, মেরার ঘর বলে। খড় দিয়ে বা ছন দিয়ে, এগুলো আমরাও করেছি ছোটবেলায়। হ্যাঁ, তারপরে প্রথমে তো রাত জেগে রাত জাগলাম, ভোরবেলা স্নান করলাম, স্নান করে গিয়ে তারপর বুড়িঘর পোড়ালাম। অর্থাৎ কিনা স্নান করে যে শীতে ধরলো, সেই শীতটা তার আবার প্রধান উপায় এবং আনন্দের একটা উপাদান অনুষঙ্গ হয়ে গেল মেরার ঘর বা বুড়িঘর পোড়ানো। আগুন দিলাম, এবার মানে আগুন পোয়ানো ঘরটাকে কেন্দ্র করে। পিকনিক টিকনিক তো হয়ে গিয়েছে, এটা চড়ুই ভাতি আমরা বলতাম, তখন পিকনিক শব্দটাই ছিল না, চড়ুই ভাতি, বনভোজন। এবং এই বুড়ির ঘরও বানানো হতো নদীর পারে, ছড়ার পারে, বা একটা বনের ধারে, খোলা জায়গায়, বনের ধারে বা খোলা মাঠে। এই জায়গায় আমরা ধান খোলা টোলাও বলি, ধান টান তোলার জন্য মাঠের মধ্যে একটা জায়গা লেবা টেবা থাকে, এটা খোলা বলে, সেখানেও হতো বুড়ির ঘর। সে যাই হোক, খড় দিয়ে টর দিয়ে হতো।
তারপরে সকালবেলায় আমরা দেখতাম মা মাসিরা উঠান লিপছে, উঠান লেপার পরে সেখানে কতগুলো গর্ত করছে, সে গর্তগুলোর মধ্যে দুধ পিঠা এগুলো দিয়ে সূর্য দেবতার মানে নৈবেদ্য, সূর্য দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করছে। এটা এখনো গ্রামে গ্রামান্তরে দেখতে পাওয়া যায়। সূর্য দেবতাকে প্রণাম করে তর্পণের কথা দাদা বলেছেন, এই তর্পণ, সেদিন তর্পণ একটা পুণ্য তর্পণ। এখানে বিশ্বের কথাও বলা হয়েছে, এই দিনই বিশ্ব উত্তরায়ণ থেকে দক্ষিণায়নের অপেক্ষায় ছিলেন এবং অর্জুনের হাতে সরসজ্জায় শায়িত হওয়ার পরে তিনি ইচ্ছা মৃত্যু বর প্রাপ্ত, যে তিনি ইচ্ছা করেছিলেন যে আমি এই পৌষ সংক্রান্তির দিন, এই দিনেই আমি দেহত্যাগ করব এবং স্বর্গলোকে চলে যাব। সে যাই হোক, এখন দেখতাম যে মা মাসিরা আলপনার কথা বলা হয়েছে, আলপনা তো পজিটিভলি। আজকাল আধুনিক কালে আমরা ফ্ল্যাট সংস্কৃতির মধ্যে চলে এসেছি, ফ্ল্যাটে আলপনার কোথায় হবে, এখনো আলপনা প্লাস্টিকের আলপনা কাগজের কিংবা প্লাস্টিকের কিনতে পাওয়া যায়, এগুলো ফিটিং করে আঠা লাগানো থাকে, স্টিকারের মতো লাগিয়ে দেওয়া হয়। সেটা আছে, অন্যভাবে আছে আর কি। হারিয়ে গেছে কোনগুলো? হারিয়ে, এখন একেবারে হারিয়ে যায়নি, স্টিকারও যখন লাগাচ্ছি অন্তরের মধ্যে আলপনা আছে, মানতেই হবে। স্টিকার আকার হলেও অন্তরের মধ্যে কিন্তু এটা আছে। আর এখনো কিন্তু ওই যে আলপনা গ্রাম, আজকে কোথাও না কোথাও এটা বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চলছে। আজকের দিনেও আমরা আজকে টক শো করছি, যেখানে এখানেও আলপনার প্রসঙ্গটা আসছে। তো সেই যাই হোক, এটা একেবারে হারিয়ে যায়নি। ক্ষেত্র বিশেষে এখনো শতকরা আমাদের 80 জন লোক গ্রামে বাস করে, সেই গ্রামগুলোতে আলপনা টিকে আছে। সেখানে ওই যে বলছিলাম, সূর্য পূজা হচ্ছে, সূর্যের উদ্দেশ্যে পিঠা পায়েস, নানা ধরনের পিঠা পুলি আমরা বলি, পায়েস, এগুলোকে নৈবেদ্য হিসেবে। এখানে আমি আসলে একটু অন্য প্রশ্ন আপনাকে করতে চাইবো। এই যে আপনি এক্ষুনি বললেন যে গ্রামে এখনো 80% বাড়ি গ্রামে, এবং গ্রামে এখনো উঠোন আছে, সেখানে আলপনা হচ্ছে, তাহলে কি কোনো একটা সময় কি মনে হয় আমাদের যে আমাদের সংস্কৃতির এই যে পার্বণগুলো বা আমাদের সংস্কৃতির যে বিভিন্ন দিকগুলো বা সংস্কৃতিকেই বাঁচিয়ে রাখার দায়ভার কি শুধু গ্রামেরই? শহরের কি কোনো দায়ভার ও কোনো দায়িত্ব নেই? ধরুন, এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সংস্কৃতিটা তার ব্যাপ্তি অনেক বিশাল, এটাকে ছোট্ট একটা গণ্ডির মধ্যে ভাবলে চলবে না। আমাদের গ্রামগুলোর থেকে একটা অংশ উচ্চশিক্ষা বা মধ্যম স্তরীয় একটা শিক্ষা লাভ করে নানা রুজি রুটির প্রয়োজনে তারা শহরে এখানে একটা নগর সভ্যতা এখানেও এটা আছে, এবং গ্রামীণ সভ্যতা, গ্রামের লোকগুলোই উঠে এসছে শহরে। শহর তো আকাশ থেকে পড়েনি, গ্রামের লোকগুলো এসেই, আমাদের গ্রামের হয়তো বাবা থাকে লাউগাং গ্রামে, সভ্যতার বিকাশে কি তাহলে আমি আমার নিজস্ব সংস্কৃতিকে কি করে? না, এখানে প্রদীপটা এখানে জ্বলছে, তার শিকড়টা অর্থাৎ তেলটা রয়ে গেছে গ্রামে, ওখানে সলতে রয়ে গেছে, মানে ওইখান থেকে সলতে এসছে এখানে, প্রদীপটা এখানে জ্বলছে, ওইখানে তেলটা সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ গ্রামীণ যে শিল্প সংস্কৃতি বা চিন্তা ভাবনা কোনো না কোনোভাবে আমাদের শহর সংস্কৃতিকেও প্রভাবিত করছে। এই জন্য এই আগরতলা শহরেও আমার বাড়িতে পিঠাপুলি হয়েছে আজকে, একদম সিংহভাগ বাড়িতেই হয়েছে, মানে কোনো আর হয় না কেন, কতগুলো জায়গাতে হয় না। তার প্রধান কারণ হচ্ছে শহরের অধিকাংশ মেয়েরাও আজকাল চাকরি বাকরি করছে, বা তাদের সেই অবসরটুকু নেই, তাদের উদ্যোগশ্বাসে আজকে হয়তো ছুটি পেয়েছে কিন্তু কাজও প্রস্তুত, বাড়ির একটা পরিবেশ বদলে গেছে, ফ্ল্যাট চলে এসছে বললাম, বা এমন হয়েছে যে সেখানে ওইভাবে আলপনা মানে পিঠুলি তারপরে দেওয়া হচ্ছে। যেমন আমি দেখেছি আমাদের পাকা ঘর হলেও এখানেও পিঠালিগুলি দিয়ে আমার গিন্নি দরজার মধ্যে এখানে সেখানে একটু এই যে চালের গুঁড়ো এগুলোকে করে, চালের গুঁড়ো তো আজকাল করতে হয় না, বলছেন যে প্যাকেটে দিয়েছে লক্ষ্মী পূজার দিন, যে কোনো পূজা পার্বণে আলপনা এখনো দেওয়া হয়, সে বিশাল আকারে না পারলেও একটু দেওয়া হয়, এভাবে দেওয়া হয়। তো এখন যে কথাটা বলছি, এটাকে আমরা শহরের সভ্যতাও বলতে পারি না, এটা মিশ্র সভ্যতা বলবো, কসমোপলিটান একটা ব্যাপার। অর্থাৎ গ্রামীণ সভ্যতা শহরের সভ্যতা মিলেমিশে একাকার হয়ে গেছে। অর্থাৎ অনেক কিছু না পারলেও অন্তরলোককে কিন্তু আলোকিত করছে গ্রাম। এখনো দেখবেন যে কোনো লোক আগরতলায় বসে বলছে দেশের কথা, দেশের বাড়ি, একটা কথা বলছে, অন্তরের মধ্যে ওই দেশের বাড়ি, সেই যে চক মেলানো বাড়ি, সেই দিঘি পুকুর, যাই হোক, তার যে কাছারি ঘর ইত্যাদি জেগে আছে মনে শীতের মধ্যে। ঠিক, কোনো না কোনো ভাবে আমরা ভুলতে পারিনি, কিন্তু নতুন প্রজন্ম হয়তো আগামী দিন, নতুন প্রজন্ম অবশ্যই আগামী দিনে আমরা কি দিয়ে যাব বা তারা কিভাবে সেটার ধারক বাহক হবে বা কি করবে সেটা অবশ্যই ভাববার বিষয়। কিন্তু এগুলো একটা জিনিস হচ্ছে যে আমরা যখন আমাদের সংস্কৃতির এই কথাগুলো বলি বা আমাদের এই
পিঠেপুলি পার্বণ বলো বা বিভিন্ন যে পার্বণগুলো, চৈত্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, আমাদের বিজয়া দশমী, পয়লা বৈশাখ, এখন এই যে পার্বণগুলোকে আমরা শহুরে জীবনে মানুষরা কি, যেমনটা আশিসবাবু বলছিলেন যে সময়ের ব্যস্ততা বা সময়ের অভাব, ব্যস্ততার জন্য সময়ের অভাব তো একটা তো বটেই রয়েছে সেটার জন্য, কিন্তু তার আড়ালে কি আমরা কোনোভাবে সভ্যতা, আমরা সভ্য হতে গিয়ে, আমরা শিক্ষিত হয়েছি, আমরা সভ্য হয়েছি, আমরা কিভাবে সেই বুড়ির ঘর পোড়াবো মাঠে গিয়ে, বা এগুলো এই জায়গা থেকে কোনোভাবে কি আমরা নিজের সংস্কৃতি থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি বলে মনে করেন, নাকি মানে এর পেছনে কি শুধু সময়ের অভাবটাই একমাত্র কারণ? না, সময়ের অভাব না, এখানে বিষয়টা হলো সভ্যতার বিকাশের বিষয়। সভ্যতা তো একটা মানে পিছনের দিকে যায় না, সবসময় সভ্যতা এগিয়ে যায়, সামনের দিকে যায়। এবং সামনের দিকে যেটা আমাদের কাছে অনুকরণীয় মনে হয় এটি আমরা গ্রহণ করি, এটাই মানুষের চরিত্র। আচ্ছা, এখন অনুকরণীয় বলতে কি আসছে আধুনিক যুগে। হ্যাঁ, আগে যেভাবে আমাদের মনোরঞ্জনের জন্য আমরা যেমন গান বাজনা বাড়ি ঘরে, এমনকি আমার মায়েরা এই যে মানে পৌষ সংক্রান্তি একটা যেমন কীর্তনের, এই যে নগর কীর্তন করে, নগর কীর্তনের যে ব্যাপারটা ছিল, পুরো গ্রাম প্রতিটা বাড়ি টাচ করে আসা, প্রতিটা বাড়িতে যাওয়া, প্রতিটি বাড়ির মানুষের সঙ্গে অন্তত একটা দিনের জন্য হলো তার মুখামুখি হওয়া, তার সঙ্গে ভাব বিনিময় করা, একদম এই যে একটা সামাজিক চেতনা বোধ, এই বোধটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ আমার বর্তমান যে সামাজিক অবস্থাটা আগের সামাজিক অবস্থা থেকে এটা অনেক এগিয়ে গেছে। আমি এগিয়ে বলছি তার বৈষয়িক দিক দিয়ে এগিয়ে গেছে। একদম, হয়তোবা আমি অন্য দিকের কথা, আমার মানে সাংস্কৃতিক পরিমণ্ডল বলুন বা আমাদের ঐতিহ্য বা আমার সামাজিকতা এইসবের দিকে হয়তো আমরা এগিয়ে যাইনি, যেতে পারছি না, কিন্তু আমরা বৈষয়িক দিকে এগিয়ে যাওয়ায় আমার শিক্ষা দীক্ষাতে তার প্রভাব পড়েছে। আমার চলাফেরাতে, পোশাক পরিচ্ছদে, সবকিছুতে, আমাদের খাদ্য, হ্যাঁ, আমার এখন যেমন ফাস্টফুডে আমি কিন্তু কেক খাচ্ছি, একদম কেক কিন্তু পিঠারই একটা অন্য রূপ, ঠিক অন্য ভার্সন, কিন্তু আমরা পিঠা বললে কেক, ইংরেজিতে মানেটা সেম, না এখন তো আমরা কিন্তু পিঠা বললে কিন্তু আমি কেকটাকে বুঝি না। না, অনেকে কিন্তু বলেন যে বাঙালির ফাস্টফুড তো পিঠা ছিল, তাহলে আমরা এটা কিন্তু বুঝি না। হ্যাঁ, কিন্তু আমি যেমন কালকে কথা বলি, কালকে আমি বইমেলাতে যখন গেলাম, বইমেলার সামনে প্রচুর দোকান বসেছে এবং আমাদের যে এই পৌষ সংক্রান্তির উপলক্ষে যে পিঠাপুলি তৈরি হয়, এগুলি তৈরি হচ্ছে মানুষ খাচ্ছে। তাইলে আমার এইটারও কিন্তু একটা প্রচলন আছে, যদি এইটাকে আমি মার্কেটিং করতে পারি। মানে এখন আমার সংস্কৃতি পিছিয়ে পড়ছে, আমাদের যে ঐতিহ্যগত যেগুলি খাদ্য বা যে আমার খাদ্য, আমার পোশাক বা আমার সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গগুলোকে আমার এখন তাহলে আমার নতুন প্রজন্মের কাছে সেইভাবে প্রেজেন্ট করতে পারছি না। আর এটা প্রেজেন্টেবল করে তো তুলতে হবে। আমি প্রেজেন্টেবল করে তুলতে পারছি না বলেই তো এই প্রজন্ম আকৃষ্ট হচ্ছে না। ঠিক, আপনি কি মনে করেন এই বিষয়টাতে? এই বিষয়টাতে আপনি কি মনে করেন? এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে এই, আসলে তিনিও বলছিলেন আমাদের সভ্যতা ক্রমবিকশমান, সারা বিশ্বের পরিস্থিতি। আজকে আপনি বসে আছেন যে পোশাক পরে, আপনার ঠাকুর দাদা কিন্তু ধুতি পাঞ্জাবি পরে বসতেন হয়তোবা, একদম আমার বাবা ধুতি পাঞ্জাবি পরতেন দেখেছি, কখনো প্যান্ট শার্ট পরতেন। কিন্তু আমাদের এখন ট্রামে, বাসে বা রিক্সায় কিংবা অটোতে চড়তে গেলে ওই ধুতি পাঞ্জাবি এখন আর আমরা অকেশনালি পরি, অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। মানে পাশ্চাত্য প্রাচ্য ওই দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, এটা রবি ঠাকুর তার ভারত তীর্থ কবিতার মধ্যে বলেছিলেন। তিনি বলছেন যে দরজা খুলে দাও, পাশ্চাত্যের দরজা খুলে দাও। খুলে দিয়েছি আমরা। খুলে দেওয়ার ফলে আমাদের সমস্যা বলেন আবার সুবিধা বলেন, দুটোই কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। কিছু সমস্যা তৈরি হয়েছে, আবার কিছু সুবিধাও হয়েছে।
কিন্তু সর্বোপরি একটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে আমাদের আসতে হয়েছে। দাদার মাথায় যে টুপিটা আছে এটা ছিল না আমার বাবার মাথায়, ছিল না আমার ঠাকুর দাদার মাথায়, দাদার গায়ে যে জামাটা ছিল, আমার যে কোটটা ছিল এটা ছিল না। তার মানে কি আমরা প্রত্যেকে, এমনকি যারা প্রবীণ, আমরা 70-এর কোটা চলে এসেছি, কেউ 70 অতিক্রম করছি, আমরাও কিন্তু যোগের সঙ্গে তাল মিলিয়ে অনেকটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে চলে এসেছি। কিন্তু আমাদের অন্তর লোকের মধ্যে সেই বিষয়গুলো আছে, না হলে আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি কি করে। অর্থাৎ লোক সংস্কৃতি, লোকবাদ্য, তিনি ঢোলের কথা বলছিলেন, সেই টাকডুম টাকডুম বাজে বাংলাদেশের ঢোল। তো এই যে সচিন কর্তার গান, তো এই যে বাংলাদেশের ঢোল এখনো ঘরে ঘরে আছে। আমাদের যোগেন্দ্রনগরে, আমি বেশি দূরে যাইনি, আমার বাড়ির পাশে প্রতিদিন একটা বাড়িতে অগ্নি আচার্যের বাড়িতে কীর্তন হয়, প্রতিদিন সকালবেলা, প্রতিদিন সন্ধ্যাবেলায়, এখন চলছে হয়তো বা, কীর্তন হয়। সেখানে ঢোল বাজে, সেখানে করতাল বাজে, সেখানে কাশি বাজে। তার মানে খোদ শহর, আগরতলা শহরে কোনো না কোনো বাড়িতে ঢোল এখনো আছে। সেই কীর্তনের হারমোনিয়ামগুলো, তিনি যে হারমোনিয়ামের কথা বলছিলেন, ছোট আকারে, চিকন গলায় গান গাওয়ার জন্য উপযুক্ত, সেগুলো আছে, করতালও আছে, সবই আছে। ব্যাপারটা হলো তার মধ্যেও এই যে বাড়িতে হচ্ছে সে বাড়িতে কিন্তু চাকরিরত, তারা চাকরিও করেন বা কেউ রিটায়ারমেন্টে গেছেন। তাহলে অ্যাডজাস্টমেন্টটা এখানকার আবার আধুনিকভাবে আপনি গেলে কালকে হয়তো চা মিষ্টি এগুলো পাবেন, আজকে গেলে হয়তো পিঠাও পাবেন। অ্যাডজাস্টমেন্টে চলে এসেছি, আমরা চলে এসেছি, আমরা অনেক কিছু গ্রহণ করেছি, পাশ্চাত্য থেকে অনেক কিছু গ্রহণ করেছি, যেগুলো আমাদের দৈনন্দিন, আপনি যেটা বলেন অ্যাডজাস্টমেন্টের জন্য প্রয়োজন, এবং যেহেতু আমরা এখন বিশ্বায়নের যুগে আমরা আরো বেশি গ্রহণ করছি, কিন্তু মনটা আমাদের এখনো, আমাদের পার্বণকে আমরা ভুলিনি, এখনো রয়ে গেছে। কিন্তু আগামী প্রজন্ম বা আগামী কয়েক যুগ পরে সেটা কতটুকু থাকবে সেটা নিয়ে একটা প্রশ্ন যাচ্ছে। আর দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেমন পাশ্চাত্য বিভিন্ন সংস্কৃতি গ্রহণ করেছি, পাশ্চাত্যের মানুষেরা বা বিভিন্ন দেশ আমাদের কোন সংস্কৃতি কি গ্রহণ করেছে? কি আমাদের করেছে, আমি মনে করি করেছে, বেশ কয়েকটা করেছে। যেমন আমাদের যে এই যে মানে রঙের উৎসব সামনে আসছে, তো দোলের উৎসব পাশ্চাত্যে এখন শুরু হয়ে গেছে। আপনি যেমন মনে করুন যে এখানকার যে ধর্মীয় যে আচরণগুলো, ধরুন ফর এক্সাম্পল ইসকন, একটা কথার কথা বলছি, উদাহরণস্বরূপ বলছি, আজকে আমেরিকাতে বা রাশিয়াতে, কিংবা রাশিয়া অবশ্য প্রাচ্যের মধ্যেই পড়ে, এই ইউরোপ কান্ট্রির অনেক দেশে তারা এই যে কীর্তন আনন্দে মেতে উঠছে, সেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। হরিনাম সংকীর্তন তো একটা লোকগান, একদিকে আধ্যাত্মিক মহিমা তার যেমন রয়েছে, আবার লোকসঙ্গীতের যে সুর তাল, তার একটা নাম কীর্তনে কি লাগছে, ঢোল লাগছে, করতাল লাগছে, কাশির লাগছে, কিংবা মেয়েরা শঙ্কনাদ। আজকাল বিভিন্ন পলিটিক্যাল যে অনুষ্ঠানগুলো হয়, রাজনৈতিক অনুষ্ঠানগুলো যে হয় আধুনিক পর্যায়ে, সেখানেও দেখবেন যে অতিথিকে বরণ করা হচ্ছে শঙ্করধ্বনি দিয়ে, ফুল ছিটিয়ে। ব্যাপারটা তো সেই ঘুরে লোকবাদ্য, এগুলো লোকজ খাদ্য যে বলছে। আর আপনারা শকুন্তলা রোডে দেখবেন, বেশি দূরে যেতে হবে না, বইমেলা তো এটা সাময়িক, সারা বছরেই শকুন্তলা রোডে পিঠা বিক্রি হয়। আপনি দেখবেন বিভিন্ন জায়গায়। তার মানে হচ্ছে তার যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, পিঠাপুলির মধ্যে কার্বোহাইড্রেট থাকে, বৈজ্ঞানিকের শরীর একটা উষ্ণতা পায়, এবং তার খাদ্যগুণ তো রয়েছেই, এবং তার প্রতি খাদ্য রসিকরা তার প্রতি এখনো যে আকৃষ্ট। এই আধুনিক সময়েও যে তথাকথিত প্যান্ট শার্ট পরা আমরা যারা বাবু ভদ্রলোক বলি, তারাও কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে নিখিল বাবু সেই কথাই যে আমরা প্রেজেন্টেবল করতে পারলে তারা আমাদের সংস্কৃতি বা আমাদের পার্বণগুলো এখনো হারাবে না, তাহলে একদম হারাবার কথা না। ওকে, আমরা একটু অন্যদিকে যাই। নিখিল বাবু সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন, বর্তমানে আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যে আমাদের পার্বণগুলো কতটা প্রাধান্য পায়? সাংস্কৃতিক চর্চাতে হ্যাঁ প্রাধান্য পাচ্ছে, প্রাধান্য পাচ্ছে না তা না, প্রাধান্য পাচ্ছে। মানে আপনি দেখুন এখন যে নাটক হয়, আমি দেখছি ইদানিং নাটকের ফর্মটা কিন্তু আগে যেমন মানে অ্যাবসার্ড ধর্মী নাটক হতো, এখন কিন্তু নাটকের ফর্মটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লুকোজ। আচ্ছা, হ্যাঁ, নাটকগুলি যেগুলো হচ্ছে বিভিন্ন লুকোজ আঙ্গিক এখানে আসছে, লুকোগান আসছে, এবং মানে এই বিভিন্ন লুকায়ত যে সংস্কৃতিগুলি আছে, এই সংস্কৃতির উপর ভিত্তি করে কিন্তু এখন নাটক তৈরি হচ্ছে। এবং এই নাটকগুলি বরঞ্চ আমাদের যে অ্যাবসার্ড ধর্মী যে নাটকগুলি ছিল আগে, আমরা পাশ্চাত্যের
থেকে বিভিন্ন পাশ্চাত্যের বিভিন্ন ইউরোপের যে নাট্যকারদের যে নাটকগুলি এখানে পরিবেশিত হইতো তার অনুবাদ করে, তাহলে এই যে নাটকের চাইতে এগুলি কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হচ্ছে। আচ্ছা, পাশাপাশি আমি এটাও দেখবেন, শুধু কেবল আমি নাটকের কথা বলছি না, আপনি যদি মানে এখন তো সিনেমা একটা বড় চলচ্চিত্র চলছে, এই চলচ্চিত্র মাধ্যমে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যেখানে লুকোজ ইয়াটা বেশি, মানে সংস্কৃতির ছোঁয়া বেশি যেসব সিনেমাতে, এই সিনেমা কিন্তু সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতাটা বেশি, এবং শুধু সাধারণ আমাদের দেশের সাধারণ মানুষ না, গোটা বিশ্বে কিন্তু এগুলি গ্রহণযোগ্যতা পায়। এইটা কিন্তু আমরা একটা লক্ষ্য করছি, এবং এটা এমনটা মনে করার কারণ নাই, মানে হ্যাঁ এটা আঙ্গিক পাল্টে যাচ্ছে। আগে যে লোক সংস্কৃতির যে গ্রামীণ আঙ্গিক, যেটা দাদা বললেন যে আমরা পোশাক পরিচয় গ্রামের বাবা, আমার বাবা সবাই ধুতি পাঞ্জাবি পরতেন, না এইটার থেকে আঙ্গিকটা পাল্টে যাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে লোক সংস্কৃতির যে ঐতিহ্যটা রয়ে গেছে এটা কিন্তু অন্যভাবে অন্য আঙ্গিকে এটা প্রকাশ পাচ্ছে। ওকে ডক্টর বৈদ্য, এই যে আমরা দেখছি প্রত্যেকটা পরিবারে আমরা যখন বলছি সংস্কৃতি নিয়ে যখন কথা বলছি, এবং আমরা যখন বলছি এটা গেল রব উঠেছে, আমরা ডিজে সংস্কৃতিতে আকৃষ্ট হচ্ছি বেশি, বা আমাদের আজকের প্রজন্ম, আমরা যখন বারবার আঙুল তুলছি আমাদের আজকের প্রজন্মের দিকে, তখন আমরা কতটা দায়বদ্ধতা, আমরা কতটুকু দায়ী এর জন্য, দায়বদ্ধ ঠিক আমরা বলবো না, সেটা একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তবে প্রত্যেকটা পরিবারে আজকাল সংস্কৃতি চর্চা হয়, ছেলেমেয়েরা নাচ গান, যদিও নিউক্লিয়ার ফ্যামিলি আছে, একটা ছেলেই বা একটা মেয়েই নাচ শিখছে, গানও শিখছে, আবৃত্তি শিখছে, আর্ট শিখছে, খেলাধুলা শিখছে, সাঁতার শিখছে। এখন সেই জায়গার মধ্যে গান তো শিখছে বা গানের সঙ্গে নাচ তো করছে, মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, সে নাচ তো করছে, কিন্তু সে এই যে আমার এই গানটা কি প্রেক্ষিতে লেখা বা কি প্রেক্ষাপটে লেখা, বা আমি যে নাচ করছি এটা কি আঙ্গিকে নাচ করছি, এটাকে বোঝা এবং তাকে আগামী দিনে সেটাকে ধরে রাখা, এটা কতটা করছে বলে আপনার মনে হয়, এবং এটার জন্য আমরাই বা কতটুকু দায়ী? এটা আরেকটা প্রাসঙ্গিক বিষয়। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের দুশ্চিন্তা ছিল, আছে, থাকবে। দুশ্চিন্তা ছিল বলেই কিন্তু আমরা পজিটিভ জিনিসগুলো ভাবছি, নিয়ে গবেষণা করছি, এগুলো নিয়ে ভাবছি। আজকাল লোক সংস্কৃতি নিয়ে গবেষণা হচ্ছে, অনেক আগে থেকেই শুরু হয়েছে, এবং অনেকেই নতুন নতুন মানে নতুন নতুন ভাবে আমাদের সামনে যে পুরনো দিকগুলো, আজকে ফর এক্সাম্পল ত্রিপুরার দাদা যেটা বলছিলেন, আমাদের এই সামনে যাত্রা উৎসব হচ্ছে, অবশ্য এটা সরকারি বেসরকারি দিকে হয়। ধর্মনগরে বিশ্ববন্ধু সেন একটা আয়োজন করছেন, এখানে ত্রিপুরা সরকার সামনে যাত্রা উৎসব করবেন। যাত্রা তো লোক সংস্কৃতির অঙ্গ করবেন। তাছাড়া লোক সংস্কৃতির যে চর্চার জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে নতুন করে। ক্লাসিক্যাল ড্যান্সের জন্য, ক্লাসিক্যাল সং এর জন্য যেমন নানা প্রতিষ্ঠান, আবৃত্তির জন্য যেমন লোকসঙ্গীত, লোকনৃত্য, এগুলোর জন্য। ওই আপনারা বলছিলেন না পৌষ সংক্রান্তি, আলপনাকে কেন্দ্র করে আসেও যদি গ্রামে যাই দেখতে পাবো আলপনা 8-10 জন মহিলা মিলে আলপনা দিচ্ছেন, আর আলপনাকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরায় ধামাইল, দক্ষিণ ত্রিপুরায় অন্য ধরনের কিছু না কিছু এটা হচ্ছে। গাজনের সময় আমরা এটা দেখছি, গাজন নৃত্য, আবার ঢাকির গান টান এগুলো দেখি চড়ক পূজার সময়। সে যাই হোক, তাহলে গিয়ে আমরা দেখব যে এখানে বিভিন্ন প্রতিষ্ঠান এখন নতুন নতুন করে, আপনারা যেমন মনে করেন আপনারাও তো মানে এই যে লোকজ মানে পিঠেপুলির উৎসব করছেন, কিংবা গ্রামীণ হাট এসব নাম দিয়ে সেখানে পুরনো যে ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করছেন, অনেকে করছে। অনেকগুলো প্রতিষ্ঠান হচ্ছে যেখানে লোকনৃত্যের জন্য মানে সেখানে ট্রেনিং পাচ্ছে। আমাদের সিনেমা দেখুন, পদ্মা নদীর মাঝি খুবই জনপ্রিয়, তিতাস একটি নদীর নাম, পুরা লোক সংস্কৃতির উপর কেন্দ্রিক। কিংবা এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী দেবতা, গণদেবতা যে উপন্যাস, এবং সেগুলোকে কেন্দ্র করে যে সিনেমা হলো, বা মনসা কথা, এই যে শেখর দাসের সেই কাছারের মনসা কথা পুরো, বা আমাদের এখানে ধরুন ইয়েকে নিয়ে, রতনমণি রিয়াংকে নিয়ে যেখানে বিদ্রোহী সন্ন্যাসী, হ্যাঁ, এগুলো তো সব গ্রামের জাতি উপজাতি নির্বিশেষে সকলকে নিয়ে। কিংবা আমাদের যে গোমতীতে আজকে, সেখানে গোমতী নদী ডম্বুরুতে যে
আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে তীর্থমুখের যে মহামিলন মেলা, তাকে কতটা প্রভাবিত করেছে। আজকে প্রত্যেক রায়েতে পৌষ সংক্রান্তির মেলা হচ্ছে, এখানে জিরানিয়াতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে কোথাও কোথাও ভগবান দাসের নেতৃত্বে ওখানে এবার শুরু হচ্ছে। মানে যে জিনিসগুলো ছিল না, অনেকগুলো জিনিস কিন্তু বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি যে স্প্রেড হচ্ছে। সুতরাং আমি যেটা প্রথমে বলতে চাইছিলাম, আমাদের অন্তরলোক থেকে হারিয়ে যায়নি বলেই আমরা এটা বুঝতে পারছি যে এগুলোকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে। আজকে গোমতীর সেই যে কাহিনী, রাইমা শর্মার কাহিনী, এবং তাদের চোখের জলের গোমতীর উপাখ্যান, তাকে নিয়ে আজকে নাটক হচ্ছে। না, আমাদের ভয়টা তো অন্য জায়গায়, কারণ আমরা তো এই পৃথিবীতে বহু জনগোষ্ঠী বা জাতিগোষ্ঠীর নিজের সংস্কৃতিকে হারিয়ে যেতে দেখেছি আমরা, এবং সেখানে অন্যদের অন্য সংস্কৃতি তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং অন্য সংস্কৃতিতে তারা এখন তাদের নিজের সংস্কৃতি হয়ে গেছে। এখন আমাদের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে বা ভারতবর্ষের যে একটা ঐতিহ্য রয়েছে, কৃষ্টি সংস্কৃতির যে একটা ঐতিহ্য রয়েছে, এই যে আমাদের বা বাংলার যে পার্বণগুলো 12 মাসে 13 পার্বণ আপনি বলছিলেন, এখন 14 পার্বণ নয়, আরো হয়তো অনেক বেড়ে গেছে, কারণ আমরা পার্বণ পালন করছি, কিন্তু পার্বণের সেই রীতিগুলো কতটা আমরা সঠিকভাবে পালন করছি সেটা একটা বিষয়। আমাদের শহুরে জীবনে অনেক কিছু পাল্টে গেছে। আজকাল পিঠে আমরা খাচ্ছি, হয়তো বাজার থেকে কিনে খাচ্ছি, সেটা অবশ্যই, কিন্তু আমরা পিঠে খাচ্ছি। আজকের দিনে যে পিঠে খেতে হবে, এবং এটাই একটা আনন্দ সবাইকে নিয়ে আজকের দিনে পিঠে খাওয়াটা, বা পৌষ মাসে মাঘ মাসে পিঠে খাওয়াটা, এটা কিন্তু সবাই জানে। ওকে, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে। খুব ছোট্ট করে আপনাদের দুজনের কাছে জানতে চাইবো, প্রথমে আপনার কাছে নিখিল বাবু, যে আগামী প্রজন্মের কাছে এই পার্বণের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের কি দায়িত্ব কর্তব্য আছে বলে আপনার মনে হয়? আমাদের প্রথমত যে বিষয়টা, এই বিষয়টা হলো আমার যে ঐতিহ্য, এই লোকজ ঐতিহ্য যেটা হাজার হাজার বছর ধরে আমার সমাজে বয়ে চলছে, এটাকে ভালোবাসা, এটার প্রতি অন্তত অন্তর থেকে একটু এটাকে স্থান দেওয়ার ক্ষেত্রে একটু নিজেরে তৈরি রাখা মনের দিক দিয়ে, যাতে আমি এটা আমার, হ্যাঁ এটা আমার, এইটাকে আমি হারিয়ে যেতে দেব না। হ্যাঁ, অন্য সংস্কৃতি আসবে, ওই দেবে আর নেবে, সবাই মিলবে ঠিকই, হ্যাঁ, কিন্তু আমার নিজের সত্তাকে বিসর্জন দিয়ে না, আমার নিজের সত্তাটাকে রক্ষা করে আমি অন্য সংস্কৃতিটাকে গ্রহণ করব, ভালো যা সবাই গ্রহণ করব, হ্যাঁ ভালো যা তা গ্রহণ করব, কিন্তু নিজের যে ঐতিহ্য, মহান একটা পরম্পরা, এটাকে বিসর্জন দিয়ে নয়। ওকে, খুব সুন্দর বলেছেন আপনি ডক্টর বৈদ্য। অতি অল্প কথা এটা বলতে হয় যে এটা অনস্বীকার্য, সভ্যতা গ্রাজুয়ালি এগিয়ে চলছে, পিছিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আর আমাদের প্রাচ্য এবং পাশ্চাত্যের মেলবন্ধন ঘটে গিয়েছে অলরেডি। সুতরাং সেখানে আমাদের যে চিন্তাগুলো নিয়ে একসময় কেন্দ্রীভূত ছিল, এই বিষয়গুলো নিয়েই আমাদের গ্রামের ধরুন শুধু পিঠাপুলি কিংবা শুধুমাত্র এগুলোর সঙ্গে সঙ্গে অনেক কিছু আমাদের এখন প্লাস হয়েছে। এখন বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপার চলে এসছে, internet.com-এর যুগে চলে এসছে, আপনার সামনে একটি ল্যাপটপ রয়েছে। এই বিষয়গুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে, মেনে নিতে হবে। এরপরে আপনার সময়ের একটা অংশ এগুলো নিয়ে নিচ্ছে, তারপরেও কিন্তু আপনি ভাবছেন বা আমাদের নতুন প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদেরকে, এটা আমাদের দায়িত্ব। সেটা কিভাবে হতে পারে? এই প্রতিষ্ঠানগুলো গড়ে হতে পারে, নানা অনুষ্ঠানের মাধ্যমে হতে পারে। আমাদের যেমন লোকসংস্কৃতির উপরে বইপত্র আমরা লিখি, সেখানে আজকে সব পত্রিকাতে পিঠেপুলির পৌষ সংক্রান্তির মাহাত্ম্য নিয়ে একটা না একটা আর্টিকেল আছে, তো থাকে। তো এইভাবে নানা অ্যাঙ্গেলে আজকে নিউজ ভ্যানগার্ডে আলোচনা হচ্ছে, এটা একটা পজিটিভ দিক। আজকে এই আলোচনাটা হচ্ছে পিঠেপুলি নিয়ে, পৌষ সংক্রান্তি নিয়ে। তো এইভাবে নানাবিধ উপাচারে, নানাবিধ অনুষঙ্গে কিংবা যত টাকা সাধ্য অন্য সবগুলো দিকগুলোকে কোনোটাকে বাদ দিতে পারছি না। হায়ার এডুকেশন কিংবা আমাদের ধরুন একটা জিনিস শুভ লক্ষণ, সেই যে মাঝখান দিয়ে ডিং ডাং ড্যাং আরম্ভ হয়েছিল, বা পপ সং, পপ ড্যান্স, ক্লাবে ক্লাবে মারামারি কাটাকাটি, এগুলো অনেকটা প্রশমিত হয়েছে। এখন কোঅর্ডিনেশন, ক্লাবগুলোর মধ্যে কোঅর্ডিনেশন করছে, অর্থাৎ তারাও এই পিঠাপুলি উৎসব করছে, কোথাও কোথাও দেখছি কালকে একটা ক্লাবে করবে, যেখানে যাব। সুতরাং চেষ্টা যে হচ্ছে না তা নয়, নদী প্রবহমান, কিন্তু মাঝে মাঝে বাদ হয়ে যায়। আমরা প্রয়োজনে হোক অপ্রয়োজনে বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু তা পাশ দিয়ে ক্যানেল তো করে দিতেই হবে, আর মাঝে মাঝে এটা খুলেও দিতে হবে। অর্থাৎ এই যেই সমস্যাগুলো আসছে, সেগুলো আমাদের সময় বাঁচিয়ে সেগুলোকে উজ্জীবিত বা
তাকে বহমান রাখার জন্য আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে। আর প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের কাছে সবসময় এই বার্তাগুলো লিখে পারি, গান গেয়ে পারি, বাড়িতে আয়োজন করে পারি। কালকে একটা বাড়িতে আয়োজন করা হয়েছিল, যেভাবে পারি আমরা সেটা দিয়ে যেতে হবে। মানে মোট কথা এই প্রয়াসটা আমাদের থাকতে হবে। একদম খুব সুন্দর বলেছেন দুজনই আপনারা। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। যেমনটা দর্শক বন্ধুরা বলা হয় যে হাতে মোবাইল যদি বড়দের থাকে এবং যদি ছোটরা দেখে যে বাড়িতে বাবা মা সর্বক্ষণ হাতে মোবাইল নিয়ে মোবাইল দেখছে, সেই শিশু আজ হাতে মোবাইল নিতে বাধ্য। সে হাতে বই নেবে না, সে মোবাইল নেবে। সে যদি দেখে যে বাবা রোজ রাতে হাতে বই নিয়ে পড়ছে, পাশে মা চেয়ারে বসে পড়ছে বই, তাহলে সেও কিন্তু বই নিতে বাধ্য। এটা মনোবৈজ্ঞানিকরা বলেন। ঠিক একইভাবে আমরা যেটা করব, আমি আমার পার্বণগুলোকে যেভাবে পালন করব, সেটাই কিন্তু আমাদের আগামী প্রজন্ম দেখবে। দিনের পর দিন নিজের সংস্কৃতি ভুলে পাশ্চাত্য সংস্কৃতিকে অবলীলায় গ্রহণ করেছি আমরা, অথচ বর্তমান প্রজন্মকে আমরা অনেক কিছু নিয়েই দোষারোপ করি। নিজেদের সংস্কৃতিকে ধরে রাখতে আমাদের কি অবদান ছিল বা আছে, সেটা বোধহয় আমাদের সবার একবার ভেবে দেখা উচিত। বলা হয় বাঙালির 12 মাসে 13 পার্বণ, পয়লা বৈশাখ, বিজয়া দশমী, মকর সংক্রান্তি বা চৈত্র সংক্রান্তি। এই বিশেষ পার্বণগুলো আমাদের জীবনে যে গুরুত্ব রয়েছে তা আজ আমরা কতটা বিশ্বাস করি এবং কতটা উৎসাহ সহকারে পালন করি, সেটা ভাববার সময় এসে গেছে। সবাইকে আবারও মকর সংক্রান্তির শুভেচ্ছা। দেশ, দুনিয়া ও রাজ্যের সব খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।